আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চেয়েছি, আসলে ৩-৪ দিন অনেক চেষ্টা করেছি একটি ভিডিও করার জন্য। যখনই আসলে এই ছবিটা সামনে এসেছে, অশ্রুসিক্ত হয়েছি। কিন্তু সাদ্দাম যে আমাদের বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল সাদ্দাম, তার যেই বিষয়টা, এই বিষয়টা সারা বিশ্ব, নট অনলি বাংলাদেশ বাট অলসো সারা বিশ্বে এটা আলোড়ন তুলেছে। মানে জনগণের যে অ্যাজাম্পশন, সেটাতে জনগণের যে মতামত, জনগণের যে অভূতপূর্ব প্রতিবাদ, তাতে বোঝা যায় যে ইউনূস সরকার আসলেই এই জুয়েলের কাছে ধরাশায়ী হয়েছে। এই জুয়েলের, এই পরিবারের, তার স্ত্রী এবং সন্তানের আত্মহত্যার কারণ, সেজন্য সারা বিশ্বে ইউনূস সাহেব আজকে সমালোচিত হচ্ছেন। আসমান কাঁপানো অনেক মানুষ আছে আসলে, যারা তাদের মতের বাইরে, আদর্শের বাইরের লোকদের জন্য তাদের মানবতা থাকে না। এরকম মানবতাবাদী সংগঠনের সারা বিশ্বে অভাব নাই, বাংলাদেশেও অভাব নাই মানবতাবাদী এই ধরনের লোকের। প্রশাসনের যেই এই নিপীড়ন আমরা দেখতে পেয়েছি, সাদ্দামের শ্যালককে উঠিয়ে নিয়ে সাদ্দামের ভাইয়ের বিরুদ্ধে মামলা করানোর যে প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি, এটা এই দেশে সম্ভব হয়েছে যেহেতু আমাদের দেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কথায় কথায় বলেন যে আমি এই 17-18 মাসে যা করেছি এবং এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট যা করেছে সেটা কেউ করতে পারে না। সে বিষয়ে আমি আগেও বলেছি, উনি আসলে যা করতে পেরেছেন, একযোগে সব জঙ্গি জেল থেকে ছাড়তে পেরেছেন। তিনি আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীকে জেলে ভরে, জেল গেটে জামিন হওয়ার পর আবার মামলা দিয়েছেন। জেলের ভিতরে স্লো পয়জনিংয়ের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। এগুলি ওনার পক্ষে সম্ভব হয়েছে। বাংলাদেশের সকল শীর্ষ সন্ত্রাসীকে একত্রে তিনি ছেড়ে দিয়েছেন এবং তাদের চাঁদাবাজির পার্সেন্টেজ উনি নিয়েছেন। উনি গডফাদার হতে চেয়েছেন, গডফাদার হয়েছেন। উনি আওয়ামী লীগকে মাফিয়া বলেন, কিন্তু বর্তমান বাংলাদেশের মাফিয়া উনি। কারো জামিন হতে গেলে আওয়ামী লীগের আসলে উনার সাথে কথা না বলে হতে পারে না। উনার আমলেই এই বাংলাদেশে নতুন আইন সৃষ্টি হয়েছে, মব। এই আইনটা আসলে সারা বিশ্বে আমরা বাঙালিরা এটাকে পাচার করতে পারবো, এই আইনটা আমরা বিক্রি করতে পারি, এই ফর্মুলাটা। এর জন্য আসলে ডক্টর ইউনূস সাহেব এবং আসিফ নজরুল সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা একটা নতুন আইন বাংলাদেশে প্রচলিত করেছেন। আওয়ামী লীগের 17 বছরে প্রতিপক্ষের কোনো নেতা জেল হাজতের ভিতরে আসলে এই পচা ডিম খায় নাই, মবের শিকার হয় নাই। এটা ওনারা, আমাদের আসিফ নজরুল আইনমন্ত্রী হওয়ার পর, আইন উপদেষ্টা হওয়ার পর এটা এই দেশে সম্ভব হয়েছে। তো আমি যে প্রেক্ষাপটে ছিলাম আসিফ সাহেবের, সেটা তো উনি আইন উপদেষ্টা হওয়ার পরে সুরভির কী হয়েছে আপনারা সেটা দেখেছেন, যে দুপুরে হয়েছে এই আপনার রিমান্ড, আবার রাত্রে জামিন হয়ে গেছে। কিন্তু সাদ্দামের ক্ষেত্রে স্পেশাল কোর্ট বসানো অনেক কষ্টকর হয়েছে। একটা ছেলে পুলিশ মেরেছে, থানায় হামলা করেছে বলার পরেও, অ্যারেস্ট করার পরে রাতে অ্যারেস্ট করেছে, সকালে ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের আইন উপদেষ্টার আইন। হ্যাঁ, আওয়ামী লীগের জন্য, ছাত্রলীগের জন্য, যুবলীগের জন্য আমরাই বাংলাদেশের নাগরিক না, আমাদের জন্য ওনারা এক আইন। সাদ্দামের জন্য ওনারা এক আইন, তো সুরভিদের জন্য ওনারা এক আইন, ওই মাহাদির জন্য ওনার আরেক আইন, জঙ্গিদের জন্য ওনার আইন। হ্যাঁ, ওনার আইনের কিন্তু কোনো শেষ নাই। তো সাদ্দামের বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশের অনেক নেতাকর্মী, আমাদের 2 জন এমপি, শেখ হেলাল এবং তার ছেলে শেখ তন্ময়কে নিয়ে শুধু স্ট্যাটাস দিচ্ছেন। আচ্ছা, আপনারা বলেন, সাদ্দামের বিষয়টা, এই ঘটনাটা ঘটার পরে তার স্ত্রী সন্তান পৃথিবী থেকে বিদায় নেওয়ার কারণে আজকে আপনারা শেখ হেলাল আর শেখ তন্ময়ের কথা বলেন। আমার মনে হয় 300 এমপির মধ্যে 20-25 জন ছাড়া বা 30 জন সর্বোচ্চ হইতে পারে, বাকি যে এমপিরা আছেন, জাতীয় পার্টি টাটি বাদ দিয়ে বাকি যে এমপিরা আছেন, আওয়ামী লীগের সর্বোচ্চ 30 জন হবে যে নেতাকর্মীর খোঁজখবর নিচ্ছেন নিজেদের সাধ্য অনুযায়ী। বাকি সকলের অর্থ, বিত্ত, টাকা, এই বাকি সকলের কি এই সাদ্দামদের মতো যদি প্রত্যেক উপজেলায় হয়, বাকি সবাই কি ওইভাবে গা ঢাকা দেন নাই নেতাকর্মীদের খোঁজখবর? তারা সেই এমপিরা নেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিরা নেন। সাদ্দামের চিত্র শুধু আপনারা শেখ তন্ময় আর শেখ হেলালকে দিয়ে, শুধু এই 2 জন না, প্রত্যেক এই 20-30 জন হবে, বাকি সবাই শেখ জুয়েলের মতো, শেখ তন্ময়ের মতো একই অবস্থা। তো সেই অবস্থার জন্য আমি বলবো, শুধু যে শেখ জুয়েল আর শেখ হেলাল আর শেখ তন্ময় আর শেখ পরিবার
বা শুধু এই সরকার দায়ী, সেটা তো আছেই। সরকারের সিস্টেম, সরকার যে অত্যাচার নির্যাতন আমাদের প্রতি করেছে সেটা তো আছেই। তবে একটা কথা স্পষ্ট বলি, আজকে বলতে হয়, কেউ বলবেন যে আমি একটা দলকে প্রমোট করি না। সত্য কথাটা আমাকে বলতে হয়। আমি উপজেলা ছাত্রলীগের রামগঞ্জের সাধারণ সম্পাদক ছিলাম 2005 সালে, বিএনপি যখন ক্ষমতায়। আমার এই পদটা যায় 2015 সালে। তো এই দীর্ঘ সময় আমি নেতৃত্বে থাকা অবস্থায় কাদের মোল্লার রায় হয়। কাদের মোল্লার রায় থেকে সারা বাংলাদেশে আপনারা যেই শাহবাগ গণজাগরণ মঞ্চ প্রত্যেক জেলায় প্রতিবাদ হয় এবং তাদের যাবজ্জীবন থেকে ফাঁসির রায়ের জন্য অনেকের ফাঁসি কার্যকর হয়। সেই সময় প্রত্যেক দিনই 12 সালের ওই কাদের মোল্লার রায় থেকে তারপরে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন পরবর্তী 90 দিন আমাদেরকে রাস্তায় থাকতে হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। সারাদিন রাস্তায় গাছ কাটা হতো, আন্দোলন হতো, সংগ্রাম হতো। হ্যাঁ, জামাত শিবির তাদের নেতাদের এই ফাঁসির বিপরীতে প্রতিবাদে তারা কিন্তু প্রতিবাদ করত। তো সেই সময় এই শিবিরকে নিয়ে আমাদেরকে রাস্তায় থাকতে হয়েছে, কাজ করতে হয়েছে। তো সেই সময়ের অভিজ্ঞতাটা আজকে আমি একটু শেয়ার করতে চাই, সিস্টেমের কথা বলতে চাই। একটা ছেলে যখন ক্লাস 5-এ ভালো রেজাল্ট করে, ক্লাস 6-এ ভর্তি হয়, ছাত্র শিবির সেই ফার্স্ট বয়টাকে বা ওই ক্লাসের 2-3 জন ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় এরকম 3-4 জনকে টার্গেট করে। তারপর তার পিছে সময় দেওয়া শুরু করে, তাকে একটা কিশোর কণ্ঠ দেয়। তারপর তাকে সময় দিতে দিতে তাকে কোন টিচার ওখানে তাদের শিবিরের বা জামাতের আছে ওই প্রতিষ্ঠানে, তাকে ওই শিক্ষক তাকে গাইড দেওয়া শুরু করে, তাকে শিক্ষা উপকরণ দেওয়া শুরু করে। এরপরে এসএসসি পরীক্ষার আগে তাকে এর মধ্যে আরও অনেক ট্রেনিং দেওয়া শুরু করে। এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে এবং ওই 5 থেকে এসএসসি পর্যন্ত তার পড়ার দায়িত্বটা ছাত্র শিবির সাংগঠনিকভাবে পালন করে। তারপর সে এসএসসি পাস করার পরে তার মেধা অনুযায়ী যদি ভালো রেজাল্ট করে, তাইলে তারে ঢাকায় এসে তাদের রেটিনা সহ শিবিরের যেই কোচিং সেন্টার আছে সেখানে ট্রেনিং দেওয়া কোচিং সেন্টারে সেখানে পড়ানো হয়। পড়াই সারা বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে, যারা চান্স পাওয়ার কথা তারা তাদের খরচে ক্লাস 5 থেকে ওই ইন্টারমিডিয়েট পাস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এভাবে সারা বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তারা তাদের কোচিং সেন্টারে তাদের এই ছাত্র শিবিরকে তারা তৈরি করে। যারা বিসিএস ক্যাডার হয় তারা বিসিএস ক্যাডার হয়, যারা বিলেতে পড়তে যায় ব্যারিস্টারি পড়ার, সেই খরচটা সম্পূর্ণ সেই ছাত্রদের ওই যে ক্লাস 5 থেকে ব্যারিস্টারি পড়া পর্যন্ত লন্ডনের সকল খরচটা সেটা বহন করে হচ্ছে ছাত্র শিবির সাংগঠনিকভাবে, তাদের দল জামাত সাংগঠনিকভাবে। এরপর যাদের যোগ্যতা ব্যারিস্টারি পড়ার নাই, অ্যাডভোকেট হওয়ার মতো যোগ্যতা, তাদের অ্যাডভোকেট হওয়া পর্যন্ত খরচটা। এবং এক এক জেলার কোর্টে দেখবেন শিবিরের শত শত আপনার আইনজীবী, এই আইনজীবীগুলি তারা তাদের সাংগঠনিক পয়সা দিয়ে তারা কিন্তু তৈরি করেছে। তারপর আসেন যারা আরেকটু কম, তাদেরকে উপজেলা লেভেলে একটা বেশিরভাগ জায়গায় তাদের হাসপাতাল ব্যবসা আছে, আবাসন ব্যবসা আছে, তাদের কিন্ডারগার্টেন আছে, মাদ্রাসা খুব একটা আছে আমার জানা নাই, এখানে তারা তাদেরকে প্রোভাইড করেছে। তারপর যারা বিদেশে যাওয়ার চেষ্টা করেছে, এখান থেকে পারিবারিকভাবে বিদেশে গিয়েছে বা ওখানে যাওয়ার পর তাদের যে বিদেশি প্রবাসী নেতারা আছে তারা তাদেরকে সেখানে প্রোভাইড করার জন্য যা কিছু করার সব কিছু করেছে। তারপর যাদেরকে ইসলামী ব্যাংকে চাকরি দিতে পেরেছে, বিসিএস ক্যাডার বানাইতে পারে নাই, তাদেরকে ইসলামী ব্যাংকে চাকরি দেওয়া হয়েছে। যাদেরকে ইবনে সিনা চাকরি দেওয়ার মতো পরিবেশ হয়েছে তাদেরকে ইবনে সিনা চাকরি দেওয়া হয়েছে। যাদেরকে আপনার আবাসন ব্যবসা তো আমি বলেছি, এরকম ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে যাদেরকে চাকরি দেওয়ার কথা দেওয়া হয়েছে। এখন তাদের এই কর্মীরা ক্লাস 5 থেকে বিসিএস ক্যাডার হওয়া পর্যন্ত সমস্ত খরচ তার সংগঠনে। তাইলে সে সংগঠনের জন্য ঝুঁকি কেন নেবে না? সে কেন এই সংগঠনের জন্য কাজ করবে না? তার সংগঠনের ক্লাস 5 থেকে ব্যারিস্টারি পর্যন্ত সম্পূর্ণ টাকাটা তার সংগঠন তার পিছে ব্যয় করেছে। তো সে সেখানে ব্যারিস্টার হয়েছে, সে সংগঠনের জন্য কাজ করবে, সেখান থেকে করবে, বাংলাদেশে এসে করবে। যে অ্যাডভোকেট, সে শিবিরের টাকা দিয়ে, জামাতের টাকা দিয়ে, সংগঠনের টাকা দিয়ে সে অ্যাডভোকেট হয়েছে। সে কোর্টে তো ওরা যারা হাইকোর্টে করার, সুপ্রিম কোর্টে করার ব্যারিস্টাররা করবে, আর যে জেলা লেভেলে আছে সে সেই জেলায় তার সংগঠনের জন্য সে কাজ করতেছে। তো এইভাবে তারা যে ইসলামী ব্যাংকে চাকরি করতেছে সে তার মতো কাজ করছে। এভাবে যে যেই জায়গায় প্রোভাইড হয়েছে এবং তাদের আবাসন ব্যবসা বলেন, তাদের
ওই যে আপনার হাসপাতাল ব্যবসা বলেন, এরপরে কারো একান্ত কিছু না হইলে তাই সে একটা কম্পিউটারের দোকান দিচ্ছে, সেখানে তার সংগঠনের ফাইন্যান্স আছে, যে যেই ক্যাটাগরি তাকে সেখান থেকে তারা প্রোভাইড করেছেন। এই লোকগুলি যে বিসিএস ক্যাডার হয়েছে, যে স্কুলের শিক্ষক হয়েছে, যে কলেজের শিক্ষক হয়েছে, যে ডাক্তার হয়েছে, যে ব্যারিস্টার হয়েছে, যে অ্যাডভোকেট হয়েছে, যে ইসলামী ব্যাংকের ব্যাংকার হয়েছে, যে এজেন্ট ব্যাংকিংয়ের চাকরি নিছে, যে আবাসনে চাকরি নিছে, প্রত্যেক জায়গায় সে চিন্তা করলো আমার ক্লাস 5 থেকে আমার আজকের এই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে সম্পূর্ণ দায় হচ্ছে, সম্পূর্ণ অবদান হচ্ছে আমার সংগঠনের। তাহলে আমি এই সংগঠনের জন্য কাজ করব না কেন, জীবন দিব না কেন? আমি যেহেতু এই সংগঠনের টাকায় আজকে আমার জীবনকে প্রতিষ্ঠিত করেছি, আমার নিশ্চিত একটা জীবন। ছাত্র শিবির করলে আমি যতগুলি মামলা খাই, আমার কোর্টে হাজিরা দিতে টাকা লাগে না, আমার শিবিরের অ্যাডভোকেটরা আমাকে জামিন করায়। আমার যেখানে যত সমস্যা হয়, আমার সংগঠন, আমি জেলে থাকলে আমার বাসায় বাজার নাই, সেটা আমার সংগঠন দেখভাল করে। এইভাবে তারা দীর্ঘ সময় তারা তাদের নেতাদেরকে, এত নেতাদেরকে ফাঁসি দেওয়ার পরেও, বিগত 17 বছর তাদের এত কিছু হওয়ার পরেও, স্বাধীনতা উত্তর তারা একবারও সরকার প্রধান পায় নাই, প্রধানমন্ত্রী পায় নাই, একবার হয়তো 2001 সালে কিছু মন্ত্রিত্ব পেয়েছে। তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ওইভাবে না থেকেও তারা সুসংগঠিতভাবে, তাদের কোনো ব্যক্তি বড়লোক না, তাদের সংগঠনকে তারা বড়লোক করেছে। সংগঠনের যা আওয়ামী লীগ আর বিএনপি সংগঠন হিসাবে একেবারেই গরিব। ধরেন আওয়ামী লীগের সাইফুজ্জামান ভূমি প্রতিমন্ত্রী, তার শুনি হাজার হাজার কোটি টাকা, এরকম অনেক ব্যক্তির হাজার হাজার, আমাদের আনোয়ার খানের হাজার হাজার কোটি টাকা, কিন্তু আমাদের আওয়ামী লীগের ফান্ডে কয় টাকা আছে? আমাদের আওয়ামী লীগের ফান্ডে তো কোনো টাকা নেই। তাইলে আসেন, শিবিরের ছেলেরা শিবিরটা কী কারণে করবে না? তারা আজকে যে আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপনারা বলেন নীলক্ষেত থেকে ব্যালট নিছে, যেখান থেকে নিছে, নীলক্ষেত থেকে ব্যালট নেওয়ার যে পরিকল্পনা, সেটাও তো সুকৌশলে তাদের ম্যাটিকুলাস ডিজাইন। এই ডিজাইনে আপনারা কি কোনোদিন রাজনীতি করেছেন? তাদের যেই প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিপি, জিএস, এজিএস প্রার্থী, তাদেরকে সংগঠন থেকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু ছাত্রদলের টাকাটা আসছে কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে, ওই বড় ভাই কিছু দিছে, অমুক বড় ভাই কিছু দিছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে ভরাডুবি, সে ভরাডুবির পিছনে ওই যে আমি বলছি জেনারেশন গ্যাপ। ছাত্রদলের নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, ওনাদের বয়স আমরা যে জায়গাটা দেখতেছি, সেখানে ছাত্র শিবিরের রানিং ছেলেরা লুঙ্গির তলে, প্যান্টের তলে, আপনারা যত যা কিছুই বলেন, তারা সেখানে থেকে তাদের আদর্শ, দলের আদর্শ বাস্তবায়ন করেছে। এবং দল তাদের ছাত্রলীগের নেতা হইতে যদি কারো কোথাও 10 লাখ লাগছে, 20 লাখ লাগছে শিবিরে, সে টাকাটা কে বিনিয়োগ করছে? তাদের সংগঠন বিনিয়োগ করছে। তাইলে নিশ্চিত জীবন যাদের, ছাত্র শিবির করা মানেই তার জীবনের নিশ্চয়তা আছে, তার কর্মের নিশ্চয়তা আছে, তার দলের জন্য ঝুঁকি নিলে, কোনো আন্দোলন সংগ্রামে সে গ্রেপ্তার হইলে তার দলের নিশ্চয়তা আছে, তার সংগঠন সাংগঠনিকভাবে। এখন আপনারা শুনছেন যে এই নির্বাচনে এনসিপির যাদেরকে মনোনয়ন, ওনারা পদ ছেড়ে দিয়েছে, দল ওই যেই আসন ছাড়ছেন সেখানে 1.5 কোটি টাকা করে দিয়েছেন। তাইলে ছাত্রদলের কোনো কর্মী কি বলতে পারবে, বা ছাত্রদলের কোনো নেতা বলতে পারবে যে আমার ভবিষ্যৎ, আমি ছাত্রদল করি, ছাত্রদলের জন্য আমি আজকে জীবন দেই, আমার নেতার নির্দেশে জীবন দিব, বা আমি কোনো আন্দোলন সংগ্রামে আমি যদি গ্রেপ্তার হই, দল আমাকে বের করবে, দল আমার দায় দায়িত্ব নেবে, আমার পরিবারের খোঁজখবর নেবে, পরিবারকে বাজার দিবে? ছাত্রলীগের কর্মীর কি কোনো জীবনের এই নিশ্চয়তাটা আছে? হ্যাঁ, আমি বলি, এরপরও ছাত্রলীগ স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 1975 সালের পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরবর্তীতে এই বাংলাদেশকে শেখ হাসিনার যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনের জন্য এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য যেই আদর্শিক ছাত্রলীগ ছিল, আর ছাত্রলীগ যেভাবে কাজ করেছে, হ্যাঁ, ছাত্রলীগের যে অবদান, আজকে 2024-এর 5ই আগস্টের আন্দোলনের সময়, জুলাই আন্দোলনে ছাত্রলীগের যত নেতাকর্মী হত্যা হয়েছে, যত নেতাকর্মী পঙ্গু হয়েছে, সেটা আসলে অন্য কোনো সংগঠন, যুবলীগ বা আওয়ামী লীগের হয় নাই। আজকের এই দিনে সাদ্দাম সহ সারা বাংলাদেশে মাসুদকে বাচ্চার দুধ কিনতে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়েছে, একটু পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি। এভাবে সারা বাংলাদেশে সর্বোচ্চ নির্যাতন ছাত্রলীগের হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে 17 বছরের ক্ষমতা ছিল, হ্যাঁ, ছাত্রলীগের চাকরি হলে আমি বলবো না, কিন্তু ছাত্রলীগের চাইতে যে কেউ অন্য কোনো দলের, ছাত্র শিবির, ওই যে বললাম তাদের সংগঠনের টাকা, ছাত্রলীগের সেই ছেলেটাকে কি চাকরির জন্য যদি টাকা লাগতো, তার পরিবার ছাড়া আওয়ামী লীগের কোনো নেতা কি দিছে? সংগঠন কি দিছে? সংগঠন দেয় নাই। আওয়ামী লীগের অ্যাকাউন্টে কত টাকা আছে? বিএনপির ফান্ডে বা বিএনপির অ্যাকাউন্টে কত টাকা আছে? তো
তো ছাত্র শিবিরের যদি ওই যত টাকাই লাগুক তার সংগঠনটা দিছে, তার জীবনের নিরাপত্তা আছে, এই জন্য আজকে তারা এইভাবে দীর্ঘ সময় ক্ষমতা কোনোদিনই তারা পায়নি, ওইভাবে ক্ষমতার স্বাদ নিতে পারে না, তারপরও তারা এত সুসংগঠিত। তাদের সংগঠন মীর কাসেম আলী মারা গেছে, উনার প্রতিষ্ঠান বা তাদের সংগঠনের আজকে যেখানে প্রতিষ্ঠিত, আজকে একজন ব্যারিস্টার সে চিন্তা করতেছে আমি তো সংগঠনের কারণে আজকে এই জায়গায় আসছি, সংগঠনের টাকা, তাহলে আমি আমার ইনকামের 30% দিলে সমস্যা কোথায়? যে আবাসন ব্যবসা করতেছে, যে হাসপাতালে ব্যবসা করতেছে, যে ব্যাংকে চাকরি করতেছে, যে স্কুলে শিক্ষকতা করতেছে, যে কিন্ডারগার্টেন চালাইতেছে, যে বিভিন্নভাবে তাদের যেখানে প্রতিষ্ঠিত, যে আজকে অ্যাডভোকেট সে বিনা পয়সা জামিন করাচ্ছে, তো তাদের যে ব্যারিস্টার সে বিনা পয়সা জামিন করাচ্ছে, এবং পরবর্তী প্রজন্মকে ছাত্র শিবিরকে তারা ডোনেট করতেছে, নিয়ম মাফিক চাঁদা তুলতেছে, তারা তাদের ইনকামের একটা অংশ দিয়ে তাদের সংগঠনকে আজকে এত বড় সংগঠনকে তারা বিত্তশালী বানাইছে, সংগঠনকে বড় বানাইছে, সংগঠনকে ধনী বানাইছে। আওয়ামী লীগ আর বিএনপি সংগঠনকে ধনী বানায় নাই। এই জন্য ছাত্রদলের হচ্ছে জেনারেশন গ্যাপ। আজকে যদি ছাত্রলীগ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা যেভাবে অত্যাচারিত, নির্যাতিত, কারা নির্যাতিত এবং অনেকে জীবন দিয়েছেন, অনেকে দেশের বাইরে আছেন, তারা যদি প্রত্যেক ক্যাম্পাসে থাকতো এবং এই ছাত্র সংসদ নির্বাচন হইতো, আপনারা কি মনে করেন এই সেম রেজাল্টটা যেটা হয়েছে প্রত্যেক জায়গায় ছাত্র দলের যে ভরাডুবি, সেটা কি হইতো? সেটা কিন্তু হইতো না। ছাত্রলীগের নেতারাও অনেক যোগ্য আছে, ছাত্র শিবিরের এই কর্মীরা নেতারা যেভাবে ঘন্টায় ঘন্টায় বক্তব্য রাখতে পারে সেটা ছাত্রলীগের নেতা কর্মীরাও পারে। শেখ হাসিনা যেটা ভালো কাজ করেছেন 2004-5 সালে আমার মনে আছে যে লিয়াকত ভাইয়ের কমিটির পরে যে কাজটা করেছেন, যে নিয়মিত ছাত্রদেরকে দিয়ে বয়স 27 বা 29 সেটার মধ্যে, তখন আমি ছাত্রলীগের সেক্রেটারি, তো সেই নিয়মটার কারণে ছাত্রলীগও নিয়মিত ছাত্রদের কাছে চায়। তারপর একটা কথা বলবো, লিয়াকত শিকদারের সেই কমিটিতে আমরা সেই যে ছাত্রলীগ ছিল দুর্দিনের দুঃসময়ে সারা বাংলাদেশে ছাত্রলীগ আর যুবলীগ যে আন্দোলন সংগ্রামকে বেগবান করেছিল, বা আপনার স্বেচ্ছাসেবক লীগে বাহাউদ্দিন নাসিম ভাই ছিল, তো সেই সময় এই সহযোগী সংগঠনগুলি ওনাদের উপর নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, কিন্তু আমরা সংগঠনটা করেছিলাম। লিয়াকত ভাইয়ের কমিটিতে 20-25 জনের নাম সবাই একাধারে বলতে পারবে, লিয়াকত ভাই, বাবু ভাই, শাহজাদা মহিউদ্দিন ভাই, বলরাম পোদ্দার ভাই, এম এ মমিন পাটোয়ারি ভাই, তারপরে সালাউদ্দিন, তারপরে মহানগরে আমাদের গোলাম সরোয়ার কবির, তারপরে জগন্নাথের রিপন, সাইদ, এইভাবে আমরা আমাদের মহানগরের অনু ভাই, এরকম শেখ সাইফুজ্জামান শেখর ভাই, মারুফ আক্তার পপি, এরকম আমরা অনেকের নাম, অনেকে বাংলাদেশে, তারপরে শফিক ভাই সহসভাপতি ছিল, অনেকের কথা, হিমু ভাই, দেলোয়ার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ওই সময় ছাত্রলীগের নেতা কর্মী যারা, তাদের যে সাউন্ড, তাদের যে নাম, পরবর্তীতে লিয়াকত ভাই যতদিন ছাত্রলীগটা হ্যান্ডেলিং করেছে, ছাত্রলীগটা কিন্তু একটা গতির মুখ সঞ্চার ছিল। তো এখনও বলবো ছাত্রলীগের দায়িত্ব তো ছাত্রলীগকে সারা বাংলাদেশে গোছানোর জন্য লিয়াকত শিকদারকে আবারও দায়িত্ব দেয়া হোক, হ্যাঁ, এবং সংগঠন যদি কোনো দিন ভালো দিনে আসে, আপনাদেরকে বলবো সাংগঠনিকভাবে সংগঠনকে বড়লোক করার আপনারা চেষ্টা করবেন, সংগঠনকে ধনী করার চেষ্টা করবেন। ব্যক্তিদেরকে শেখ পরিবারের ওই 54-55 জনকে খালি ধনী করলে, 300 আসনের এমপিকে ধনী করলে, জেলা আওয়ামী লীগকে ধনী করলে, জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে আর উপজেলার চেয়ারম্যানদেরকে ধনী করছে, সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকটা সেক্টর থেকে দলের জন্য একটা ফান্ড করতে হবে, এবং ছাত্রলীগের এই যে সারা বাংলাদেশে আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ছাত্রলীগের ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে গড়ে ওঠার কথা, দীর্ঘদিন আসলে আমরা ক্ষমতায় থাকার কারণে আমাদের লুঙ্গির নিচে সবাই বেড়ে উঠতে পারছে, আমাদের উদাসীনতা, আমাদের বল, আমরা চিন্তা করলাম ছাত্রলীগ করা মানে ওই অন্যভাবে টাকা ইনকাম করা, কিন্তু ছাত্রদলও একই পর্যায়ে আগায়, ছাত্র শিবির ভিন্ন খাতে যেভাবে আগাইছে, তারা সাংগঠনিকভাবে যেভাবে ধনী, আমি আশা করি আওয়ামী লীগ এবং বিএনপি ভবিষ্যতে সংগঠনকে ধনী করবেন। আমাদের মতো আমরা যারা আমিও ছাত্রলীগ করতাম, জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির সময়ে অনেক কাজ করেছি, এবং নিজে দায়িত্ব থাকার সময়ও ওই 2012 সাল থেকে 14 সালের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী এই 93 দিন সারা বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম, জামাত শিবির এবং বিএনপি তারা সারা দেশে যে জ্বালাপোড়া করেছিল, এনসিপি মনে করে তারা শুধু যে আন্দোলন করে সব, তখনও বিএনপি আর জামাত শিবির আমরা রাস্তায় বের হইতে পারি, সারা দেশেই আন্দোলন করেছিল এবং খুব মানে জোরদার আন্দোলন করেছিল। আমার মনে হয় নির্বাচন পরবর্তী 2014 সালে আরও যদি 10-15 দিন বা 1 মাস এই আন্দোলন কন্টিনিউ হইতো, হয়তো মধ্যবর্তী নির্বাচন হইতেও পারত। তো যাই হোক,
আমি বলবো যে সারা বাংলাদেশে ওই তন্ময়ের অভাব নাই, শেখ হেলালের অভাব নাই, শেখ জুয়েলদের অভাব নাই, নিক্সন ভাইদের অভাব নাই, হ্যাঁ, লিটন চৌধুরীদের অভাব নাই, ওই আবুল হাসানাত আবদুল্লাহ, খোকন আবদুল্লাহর অভাব নাই, সেন্নিয়াবাত আবদুল্লাহর অভাব নাই। ব্যক্তি ওই সাইফুজ্জামান যে ভূমি প্রতিমন্ত্রী হাজার কোটি টাকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের অভাব নাই। বিভিন্ন গ্রুপের অ্যাসালাম সহ বিভিন্ন গ্রুপের অভাব নাই। হ্যাঁ, তারা বড় লোক হয়েছে, তারা তাদের কাছে ব্যক্তিগতভাবে টাকা আছে, কিন্তু এমপি মন্ত্রীদের কাছে টাকা আছে, জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির কাছে টাকা আছে, বা কেন্দ্রীয় ছাত্রলীগ যুবলীগ বা এরকম হয়তো এই কিছু লোকের কাছে টাকা আছে। সংগঠনকে ধনী করার জন্য আমি মাননীয় নেত্রী সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল আপনাদের প্রতি এই আশা রাখছি, এবং আওয়ামী লীগের যারা ভবিষ্যৎ নীতি নির্ধারক, আপনারা আমাদের সংগঠন যেন ধনী হয়, আমাদের সংগঠনের ছাত্রলীগের কর্মীদেরকে যেন সাদ্দামের মতো ওই এরকম জীবন ধারণ করতে না হয়। ছাত্রলীগের কর্মীদের কর্মের নিশ্চয়তা ছাত্রজীবন শেষে যেন আপনারা দিতে পারেন। তারা তাদের সেই জায়গায় তারা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, আজকে জামাত শিবিরের সাবেক নেতারা যেভাবে প্রতিষ্ঠিত হয়ে তাদের সংগঠনকে তারা এফোর্ট দিচ্ছে, এটা যেন ছাত্রলীগের কর্মীরাও দিতে পারে। ভবিষ্যতে কোনো দিন যদি আওয়ামী লীগের সময় ভালো হয়, হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগকে এই বিষয়টা ভাবতে হবে। আর আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলি অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে, আমাদের নেত্রী জানে যে শিবিরের নেতাদের চাকরি আমাদের আওয়ামী লীগের আমলারা, আমাদের মন্ত্রীরা, আমাদের এমপিরা টাকা খেয়ে দিয়েছেন, ছাত্রদলের নেতাদেরকে দিয়েছেন। হ্যাঁ, তারা কিন্তু এখন প্রশাসনের, আওয়ামী লীগের সময় যারা প্রশাসনের চাকরি পেয়েছে তাদের অনেকেই তো এখন দায়িত্বে আছে। আপনারা শিবির বলেন, ডিসিদেরকে, ওই এসপিদেরকে শিবির বলেন, আপনারা ম্যাজিস্ট্রেটদেরকে শিবির বলেন। তো শিবির এরা এইসব পদে আপনাদের এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ওই প্রশ্নপত্র বেচা কেনা হয়েছে, তো এগুলি কি আওয়ামী লীগের এমপি মন্ত্রী, আওয়ামী লীগের নীতি নির্ধারকরা জানতেন না? জানতেন। আমাদের জীবনকে আপনারা মৃত্যুর মুখে রেখে আজকে সবাই বিদেশে যেভাবে পাড়ি জমিয়েছেন, ভবিষ্যতে আমি বলবো আমাদের মাননীয় নেত্রী এবং সংগঠনের ভবিষ্যৎ কর্ণধার যারা আছে, আমাদের সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, যাদের অনেক বেশি অর্থবিত্ত হয়ে যায়, তাদের মনে লোভ চলে আসে, তাদের আয়েশি জীবনের জন্য তারা ওই চৈত্রের যেই সূর্যের প্রখরতা সেটা রাজপথে নেমে নিতে চায় না, তারা আন্দোলনে দৌড় দিতে পারে না, তাদের চর্বি জমে যায়, তারা শ্রাবণের বৃষ্টিতে ভিজতে চায় না, তারা ওই প্রচণ্ড ঝড়ে সিডরে রাস্তায় থাকতে পারে না, বাইরে থাকতে পারে না। আর যে পোড় খাওয়া নেতৃত্ব, তারা তৃণমূল, তারাই আজকে দেশে আছেন, তারাই দেশে থাকবে। সেখান থেকে এই তৃণমূল থেকে এবং এই অর্থবিত্তের মালিক যারা হয় নাই, এই দুর্দিন দুঃসময় জীবনের ঝুঁকি নিয়ে এ দলের জন্য কাজ করছেন, লিখছেন, দলের জন্য বলছেন, সেখান থেকেই নেতৃত্বটা আপনারা সৃষ্টি করিয়েন, বিকশিত করিয়েন। কারণ টাকাওয়ালাদেরকে করবেন, আপনারা মনে করেন টাকাওয়ালাদের টাকা দিয়ে সংগঠন চলবে, কই আজকের এই দুঃসময়ে দুর্দিনে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা সংগঠনকে, আমাদের কথা বাদ, আপনারা যে কেন্দ্রীয়ভাবে সারা বিশ্বে যেই আমাদের সজীব ওয়াজেদ জয় সাহেব সারা বিশ্ব মিডিয়া থেকে, বিশ্বে যেই লবিস্ট ফার্মগুলি এবং বিশ্বের জাতিসংঘ থেকে প্রত্যেকটা জায়গায় সারা ওয়ার্ল্ডে, নিউ ইয়র্ক থেকে একদম ইন্ডিয়া থেকে, মানে সারা ওয়ার্ল্ডে যে ওয়ার্কটা তিনি করছেন, আমাদের নেত্রী যে ওয়ার্কটা করছেন, যেখানে যে মিডিয়া সব জায়গায় যেই দৌড়াদৌড়ি করছেন, যে খরচটা লাগছে, সেটা সেই যাদেরকে বিত্তশালী বানাইছেন, বিত্তবান বানাইছেন, তারা কি দিয়েছে? নেয় নাই। একমাত্র তৃণমূল কর্মীরা আপনাদের ভরসা। তো এই তৃণমূল কর্মীদের থেকে নেতৃত্ব বিকশিত করিয়েন এবং তৃণমূল কর্মীদের জন্য সংগঠনকে বড় লোক বানাইয়েন, পার্টির ফান্ড ওইভাবে সৃষ্টি করিয়ে, যে যেখান থেকে যে এইভাবে টাকা ইনকাম করে তারা তাদের ব্যক্তিগতভাবে ওই টাকা নিয়ে দেশ থেকে সবাই সরে গেছে, আগামী দিনেও সরে যাবে আবার কোনো দিন সুযোগ আসলে। তো তারা যেন সরে যাইতে না পারে, ওইভাবে ফুলে ফেপে অনেক মোটা হইতে না পারে, বড় হইতে না পারে, সেই দিকে খেয়াল রাখিয়ে। আবারও বাংলাদেশ ছাত্রলীগের সকল নির্যাতিত, নিপীড়িত এবং যারা এই মবের শিকার হয়েছেন, যারা কারা নির্যাতিত হয়েছেন, যারা জীবন দিয়েছেন, যারা ছাত্রলীগ করার কারণে যাদের বাবা মার উপর অত্যাচার হয়েছে, পরিবারের উপর অত্যাচার হয়েছে, যাদের স্ত্রীদের উপর সন্তানরা এই পৃথিবী থেকে চলে গেছেন, স্ত্রীদের উপর অত্যাচার হয়েছে, ভাই বোনদের উপর অত্যাচার হয়েছে, তাদের সবার জন্য একজন সাবেক ছাত্রলীগের ক্ষুদ্র নেতা হিসাবে আমি এই আহ্বান জানাচ্ছি। এবং লিয়াকত শিকদার সহ যারা সংগঠক, তাদেরকে দিয়ে এই ছাত্রলীগ গঠন করুন এবং আওয়ামী লীগেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে লিয়াকত ভাই, শেখর ভাই সহ এই প্রজন্মের
এই যারা সাবেক ছাত্রনেতা তাদেরকে আরও অনেকেই রয়েছেন আমাদের, আমি নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তাদের মেধাকে, তাদের প্রজ্ঞাকে, তারা বিরোধী দল কীভাবে ফেস করেছেন, তারা কীভাবে এই নানক ভাই বলেন, আমাদের আজম ভাই বলেন, তারা ওই সময় যুবলীগের দায়িত্বে ছিলেন, বাউদ্দিন নাসিম ভাইও এই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন এবং খুব নির্যাতিত হয়েছেন পুলিশ দ্বারা ওই সময় 2001 থেকে 2006 সালে। এবং তারা গ্রেনেড হামলা দেখেছেন, তারা এদেশে জঙ্গিবাদ দেখেছেন, তাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। বর্তমানে যারা আসলে 16-17 বছর ছাত্রলীগের নেতা ছিলেন, তারা ওই অত্যাচার, নির্যাতন বা বিরোধী দলের সময়টা দেখেন নাই বলে তাদের হাত দিয়ে, তাদের সাথে, তাদের উপর ভর করে ওই লুঙ্গির নিচে থাকা সংগঠনের লোকজন তাদের সাথে চলাফেরা করতে পেরেছে। রামগঞ্জে যারা আমাদের পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন তাদের সাথেও তারা ছিলেন। তো বর্তমান প্রজন্ম এই সময়টা আসা দরকার ছিল, বিশেষ করে যারা বর্তমানে ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন। আপনারা যাদেরকে সুবিধা দিয়েছেন, যাদেরকে যাচাই বাছাই না করে নেতৃত্ব দিয়েছেন, অর্থ বিনিময় করেন, কেন্দ্র থেকে একেবারে ইউনিয়ন পর্যন্ত সব জায়গায় কমিটি কেনাবেচা করেছেন, আপনারা আমাদের দুর্দিনটা, আমাদের সময়টা দেখেন নাই, আমরা ওই সময় দেখছি। এখন আপনারা দেখতেছেন, বুঝতেছেন। আশা করি আগামী দিনে আপনারাও আপনাদের জায়গা থেকে সংশোধিত হবেন। আর আমাদের সংগঠন, আমি আবারও বলছি, সংগঠন যেন ধনী হয়, ব্যক্তিরা যেন ধনী না হয়। সংগঠনের প্রধান চাইলে এবং সরকার প্রধান চাইলে এই সংগঠনের যারা ধনী, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের তথ্য উপাত্ত নিয়ে তাদেরকে এত ধনী বানানো যাবে না। সংগঠন যেন বড় লোক হয়। ইন্ডিয়ায় আপনারা দেখেন, তাদের রাষ্ট্র বড় লোক, ব্যক্তিরা বড় লোক কম। আর বাংলাদেশে রাষ্ট্র গরিব, ব্যক্তিরা কিন্তু বড় লোক। সংগঠন গরিব, জামাত ছাড়া, কিন্তু ব্যক্তিরা বড় লোক। তো সেই জায়গা থেকে আমাদের যেন উত্তরণ ঘটে। আমি আবারও বাংলাদেশের এই নির্যাতিত সকল ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কারা নির্যাতিত থেকে শুরু করে, বিভিন্ন মবের শিকার থেকে শুরু করে, এবং যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন অত্যাচার নির্যাতনে, যাদেরকে হত্যা করা হয়েছে, সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবার মঙ্গল কামনা করছি। আমাদের সময় লাগলেও আমরা যেন একটা সুসংগঠিতভাবে আমরা যেন এগোতে পারি, আমরা যেন একটা ভালো দল হিসাবে জনগণের কাছে আজকে আমাদের যেই জনপ্রিয়তা বাড়ছে, সেটা আসলে আমাদের কর্মের কারণে খুব একটা বাড়ে নাই। বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি, অর্থ পাচার, মব এবং অবৈধ আইন, অবৈধ গ্রেপ্তার, এই সকল কারণে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের দাম বৃদ্ধি, সব কিছু মিলিয়ে আজকে ক্রিকেটের দুরবস্থা, সব কিছু মিলিয়ে আজকে এই আওয়ামী লীগের জনপ্রিয়তা, আওয়ামী লীগের কথা, শেখ হাসিনার কথা সবাই বলছেন। সেখানে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের প্রচারণা খুব একটা বেশি নয়, কিন্তু এবং খুব ভালো কোনো কর্মকাণ্ড আমরা করতে পারি নাই। কিন্তু সরকারের এবং কিংস পার্টির দুঃশাসন, অপশাসনের কারণে আজকে শেখ হাসিনার কথা মানুষ বলছে, আওয়ামী লীগের কথা বলছে। ভোট করার যদি সুযোগ হয়, কোনো দিন আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার যদি বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে দেওয়া হয়, বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দেওয়া হয়, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ একদিন না একদিন ক্ষমতায় যাবে। তবে আমরা যে আদর্শের বাইরে 17 বছর ক্ষমতার মোহে অন্ধ ছিলাম, সেখান থেকে যেন আমরা ফিরে আসতে পারি। আমরা যেন সুসংগঠিতভাবে, সুন্দরভাবে বঙ্গবন্ধুর আদর্শের কথা আমরা সবাই মুখে বলি, কিন্তু সেটা ধারণ করি না। শেখ হাসিনার নেতৃত্বের কথা ঠিকভাবে মুখে বলি, কিন্তু লালন করি না। আমরা যেন সেটা ধারণ করে, সেটা লালন করে, এই যে বেচা বিক্রি, সব কিছু বিক্রি করতে পারি, আমরা মা বিক্রি করতে পারি না। পার্টিটা মা। আমরা সংগঠনের দায়িত্বে থাকলে মা বিক্রি করে ফেলি। আমরা বিভিন্ন নির্বাচনে আমাদের দল বিক্রি করে ফেলি। আমরা দলের নির্দেশনা মানি না। অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, কিন্তু কাউকে ছোট করতেও চাই না, কারো রোষেও পড়তে চাই না। আশা করি আপনারা সবাই সংশোধিত হবেন এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখবেন। এবং আগামী দিনে আমি যে দাবিগুলো করেছি, আমাদের সংগঠন যেন ধনী হয়, আমাদের ছাত্রলীগ, যুবলীগের, রাজপথের কর্মীরা, দলের জন্য যারা জীবন দিতে প্রস্তুত, তাদের জীবনের এবং তাদের কর্মের নিশ্চয়তা চাইলেই দল যদি সরকারে যায় এটা দিতে পারে। এটা সাংগঠনিক অবকাঠামো ওইভাবে যদি থাকে, সিস্টেম থাকে, আমরা সিস্টেমে ধরা পড়ছি। এই সাদ্দামের বিষয়টা শুধু তন্ময় আর এই শেখ হেলালের বিষয় না, সারা বাংলাদেশ আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রোভাইড করার যে সিস্টেম, এই সিস্টেমে অনেক মিস্টেক ছিল। এই সিস্টেমটা আমরা মনে করি যে ডেভেলপ হবে এবং আমাদের নেতাকর্মীদের জীবন নিরাপত্তা থাকবে। এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।